তৃণমূলের অনেক নেতা এবং নেত্রীর জেতাটা কঠিন হয়ে যাবে। রিগিং করা সত্যি শক্ত হবে এবং মমতা ব্যানার্জির পক্ষে জেতা শক্ত হবে, হারতেও পারে। মমতা ব্যানার্জির জনপ্রিয়তা সারা রাজ্যেই প্রচন্ডভাবে হ্রাস পেয়েছে। ভবানীপুরের যে জনবিন্যাস তাতে অনেক বেশি হ্রাস পেয়েছে। মমতা ব্যানার্জি যেমন বামফ্রন্ট আমলে তারা মুসলমানদের জন্য আলাদা কিছু উপকার করেনি, কিন্তু মুসলমানদের কোনো ক্ষতিও করেনি। কিন্তু মমতা ব্যানার্জি মুসলমানদের খুব ক্ষতি করছেন। আপনাকে যদি পরিবর্তন করতে হয়, তো এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে সেখানেই শেষ নয়। শেষ করে দিল একথা আমি বলবো না, তবে অনেক নাম বাদ যাওয়াতে তৃণমূলের অনেক নেতা এবং নেত্রীর জেতাটা কঠিন হয়ে যাবে। কারণ যে নামগুলো বাদ গিয়েছে তাদের মধ্যে মরা ভোটারের নাম আছে, অস্তিত্বহীন ভোটারের নাম আছে এবং নাগরিকত্বহীন ভোটারের নাম আছে। এখানে মরা ভোটার এবং অস্তিত্বহীন ভোটারদের যে নাম আছে সেগুলো তো তৃণমূলের গুন্ডা বদমাশরা তাদের হয়ে ভোটগুলো দিয়ে নিতেন। তো তাদের সংখ্যাটা কমে গেলে ওইভাবে ভোট রিগিং করার সংখ্যাটাও কমে যাবে। তাহলে যাদের নাম ভোটার তালিকায় আছে তাদের ভোট রিগিং করতে হবে, যেটা তৃণমূল ইতিমধ্যেও করে, যে তাদেরকে ভোট দেবে না বলে যাদের আশঙ্কা তাদের বাড়ি থেকে বের হতেই দেয় না। আবার কেউ এসে বুথের লাইনে দাঁড়ালেও তাকে বোমা মেরে গুলি মেরে সেখান থেকে বিতাড়িত করে দেয়। তারপরেও কেউ ভিতরে ঢুকলে তার হাতে কালিটা লাগানোর সঙ্গে সঙ্গে ওই বুথের মধ্যে থাকা গুন্ডা বদমাশরা ভোটটা দিয়ে দেয়। তো এই যে রিগিং করার পদ্ধতিটা আছে, তো সেটাতে কিছু ভোট রিগিং করার তো সুযোগ কমে যাবে। তাহলে শাসক দলের নেতা নেত্রীদের ভোটে জেতাটা তুলনায় কষ্টকর হবে। এই যে কেন্দ্রীয় বাহিনী আসছে এ রাজ্যে, এই মার্চের প্রথম সপ্তাহেই 240 কোম্পানির বাহিনী আসবে, তারা কি কোথাও গিয়ে পারবে সুসংগঠিত একটি নির্বাচন সম্পন্ন করতে? কেন্দ্রীয় বাহিনীর লোকেদের কাজ কি সেটা আপনাকে বুঝতে হবে। ধরুন কোথাও একটা ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাটা মেটানোর দায়িত্ব কিন্তু স্থানীয় পুলিশের। স্থানীয় পুলিশের যদি লোক বল কম হয়, যে যারা গন্ডগোল করছেন তাদের বলপূর্বক সরাতে পারবেন না, তখন যেমন রাজ্যের এসএপির লোকদের সাহায্য নেওয়া হয় বা ইএফআর এর সাহায্য নেওয়া হয় বা কলকাতা আর্ম পুলিশের লোকদের সাহায্য নেওয়া হয়, তেমনি কেন্দ্রীয় বাহিনীর লোকদের সাহায্য নেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীর লোকেরা আলাদা করে গিয়ে তো কিছু নিয়ন্ত্রণ করেন না। অতএব স্থানীয় প্রশাসনের অধীনে যদি কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়, তাহলে 200 কোম্পানি বলুন, 2000 কোম্পানি বলুন, 2 লাখ কোম্পানি বলুন, যতই আসুক তাতে রিগিং বন্ধ হবে না, ভোটের অপরাধ বন্ধ হবে না, সুষ্ঠু বা অবাধ ভোট হবে না। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে হলে একজন নিরপেক্ষ লোকের হাতে তাদের পরিচালনার দায়িত্ব দিতে হবে। আমি একটা কথা বলবো স্যার, এই নিরপেক্ষ ব্যক্তিটা কে হতে পারে বলে? দেখুন, নির্বাচন কমিশন, যারা তৃণমূলের হয়ে কাজ করবে না, বিজেপির হয়ে কাজ করবে না, এরকম লোককে রিটার্নিং অফিসার করতে পারেন, প্রিজাইডিং অফিসার করতে পারেন, পোলিং অফিসার করতে পারেন, পুলিশ অফিসার করতে পারেন। তাহলে তারা যদি চান যে করবেন তাহলে এটা করতে পারেন। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো স্যার, যে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুর থেকেই লড়বেন এবং একটি ভোটে হলেও জিতবেন, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বলছেন, আমি কোট আনকোট বলবো স্যার, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আমাদের কথা নয়। একটি ভোটে হলেও জিতবো, এই বক্তব্য কি আসলে আত্মবিশ্বাসের প্রকাশ, নাকি ভিতরে ভিতরে কোনো রাজনৈতিক আশঙ্কার ইঙ্গিত? আমরা দেখেছি মানুষ রীতিমতো, যেমনটা আপনি আমার আসার সাথে সাথেই একটা কথা আলোচনা হচ্ছিল, যে আমি জিতবো বা আমি জিতে গেছি, এই প্রেক্ষাপটটা তৈরি করা যেন খুব ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা ভোটে হলেও জিতবো, কি বলবেন কোনটা আসল? দেখুন, রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী আছেন তারা
যদি মনে করেন যে আমরা হারবো, তখন তবুও বলেন যে আমরা জিতবো। সেটার একটা কারণ ভোটারদের মানসিকতা। ভোটার ভোটাররা অনেক ভোটারই, সব ভোটার আমি বলছি না, তারা একটা লোককে ভোট দিলে জিতবে না, তারা যখন বুঝছে তাকে ভোট দিতে চায় না। কে সৎ লোক, কে অসৎ লোক, কে যোগ্য লোক, কে অযোগ্য লোক, এইরকম দেখে আমাদের ভোটাররা এখনো ভোট দেয় না বলে আমার ধারণা। তারা কিছুটা বিবেচনা করে, তার মধ্যে থেকে তারা যদি দেখে যে একটা দলের জেতার কোনো সম্ভাবনা নাই, সরকার গড়ার তার কোনো রকম সম্ভাবনা, তাদেরকে ভোট দেয় না। অতএব এই জন্যে কাছাকাছি যাদের সম্ভাবনা আছে যে আমরা জিতবো, তারা সবসময় বলে আমরা জিতবো। খুব খুব কম, কেন আমি কখনো শুনিনি যে আমরা হেরে যাব বলে। তো আমরা জিতবো বলছি মানে তিনি জিতবেন তা নয়। ভবানীপুরে এত লোকের নাম বাদ গিয়েছে, এত মরা ভোটারের নাম বাদ গিয়েছে, এত অস্তিত্বহীন ভোটারের নাম বাদ গিয়েছে যে এখানে রিগিং করা সত্যি শক্ত হবে এবং মমতা ব্যানার্জির পক্ষে জেতা শক্ত হবে, হারতেও পারে। কি বলছেন? এটা তো বিস্ফোরক দাবি করছেন। কোনো বিস্ফোরক ব্যাপার নয়, কারণ ভবানীপুরে ওখানে যে জনবিন্যাস আর বর্তমানে সাধারণ ভোটারদের যে মানসিকতা, মমতা ব্যানার্জির যে দুর্নীতি, সে নিয়োগ দুর্নীতিতে বলুন, আর এই ইডির রেডে বলুন, বা পৌরসভাগুলির দুর্নীতির কথা বলুন, যে তিনি যে খুবই দুর্নীতিপরায়ণ ব্যক্তি, এ ব্যাপারে আর কোনো লোকের সন্দেহ নাই। অতএব তাকে সৎ মানুষ হিসেবে তো কেউ ভোট দেবে না। এখন তিনি ক্ষমতায় থাকলে রাজ্যের ক্ষতি হবে কিনা, ক্ষমতায় থাকলে ভবানীপুর কেন্দ্রে যারা ভোটার আছে তাদের ক্ষতি হবে কিনা, সেইটা দেখে তারা ভোট ভোট দেবেন। এবং আমার ধারণা তারা মমতা ব্যানার্জিকে অনেকেই ভোট দেবেন। আপনি বলছেন মমতা ব্যানার্জিকে অনেকেই ভোট দেবে না। নির্বাচনের ফলাফল স্যার সবসময় দেখেছি আমি মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু আমরা কিন্তু নির্বাচনের ফলাফলের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মার্জিন থাকলো, কি মার্জিন থাকলো না, আমরা এই বক্তব্যটার সাথে কিন্তু নির্বাচনের যেদিনকে ফলাফল বেরোবে বিকেলবেলা আপনার বাড়িতে আসবো কিন্তু সেদিন। আসুন, কোনো অসুবিধা নেই। আমি যে অবস্থা দেখছি সেটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেই কথা বলছি। সেটা ভুল হতে পারে, কিন্তু একদম উল্টো হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পরিস্থিতি অনুকূলে নেই। মমতা ব্যানার্জি শুধু কেন, পুরো রাজ্যের শাসক দলের পক্ষে বর্তমানে অবস্থা অনুকূলে নেই। তারা ক্ষমতাচ্যুত হতে পারে। স্যার আমি আমি বলবো আপনার কাছে যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা কতটা এখনো অটুট বলে আপনি মনে করেন? ভবানীপুরে কি সত্যি তৃণমূলের ভিত দুর্বল হচ্ছে বলে আপনার ধারণা? সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। মমতা ব্যানার্জির জনপ্রিয়তা সারা রাজ্যেই প্রচন্ডভাবে হ্রাস পেয়েছে। ভবানীপুরের যে জনবিন্যাস তাতে অনেক বেশি হ্রাস পেয়েছে। একদম গুজরাটি সোসাইটিতে মুখ্যমন্ত্রীকে দেখা গেল, যেখানে 60 লাখ ভোটারের নাম এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে। কি অবস্থায় তাদের নাম কিভাবে বিবেচনা হবে? বিচারপতিরা আদৌ, জুডিশিয়াল অফিসাররা কতটা কাজ করতে পারবেন? আর নির্বাচন কবে সংঘটিত হবে? এই সমস্ত বিষয়গুলো যখন প্রশ্নচিহ্নের মুখে, তারা আদৌ ডিভোটার হবেন কিনা? এই বিষয়গুলো যখন প্রশ্নচিহ্নের মুখে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও একবার দেখা গেল উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এবং কলকাতায় বন্যায় কিছু মানুষ বন্যার সময় যে জল জমেছিল তাতে যখন মানুষ প্রাণ হারিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে ডান্ডিয়া নৃত্য করতে দেখা গিয়েছিল। আবারও দেখা গেল তিনি ডান্ডিয়া নাচছেন। কি বলবেন গুজরাটি? তো এতে তো দুটো ঘটনাতেই মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার ক্ষতি হয়েছে। কারণ যেখানে আপনি উত্তরবঙ্গের বন্যার কথা বলছেন, সেখানে যখন গন্ডার আর মানুষের মৃতদেহ পাশাপাশি ভাসছে, তখন তিনি এখানে ডান্ডিয়া নাচছেন। তো এতে তো সাধারণ মানুষ একটু বুঝছেন যে তাদের যে দুঃখ দুর্দশাতে মমতা ব্যানার্জি ব্যতীত না। তিনি এখানে অনুষ্ঠানটা প্রথম বন্ধ করতে পারতেন। যেহেতু অনুষ্ঠানটা হতো, তাহলে ওনার নাচ করার কোনো দরকার ছিল না। এমনকি উনি না থেকে অন্য কেউ থেকে অনুষ্ঠানটা করতে পারতেন। অতএব সেখানে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা অনেক পরিমাণে হ্রাস পেয়েছে। এবার আসুন ভবানী। আপনাদের একটা কথা মনে থাকবে নিশ্চয়ই, উনি যখন ইফতার পার্টিতে যাচ্ছিলেন, একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি ইফতার পার্টিতে যাবেন? তো উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন
যে হ্যাঁ আমি যাব। কেন যাব? যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। অর্থাৎ মুসলমানরা হচ্ছে গরু, আর মুসলমানদের ভোটটা হচ্ছে দুধ, আর ইফতার পার্টিতে যাওয়া হচ্ছে লাথি খাওয়া। তো তাহলে এই যে ডান্ডিয়া নাচা, এটাও তো একটা লাথি খাওয়া। তো ওই কথা জানার পর এখানে যে ভবানীপুরের লোকরা কি ডান্ডিয়া নাচাতে সন্তুষ্ট হতে পারবেন? তারা তো জানবেন যে উনি মনে করছেন এই ডান্ডিয়া নাচাটা লাথি খাওয়া, এবং যে গরু দুধ দেয় ও তো ভাবছেন যে আমরা গরু, সেই জন্য আমাদের ভোটের জন্য এসছেন। তিনি জিতবেন কিনা এবং জিতলে ক্ষমতায় থাকবেন কিনা সে ব্যাপারে তো নিশ্চয়তা নেই। অতএব গতবার তার যে সুবিধাটা ছিল সেই সুবিধা নেই। এবার প্রচুর লোকের নাম বাদ গিয়েছে, যেখানে মরা মানুষদের নাম বাদ গিয়েছে, সেই মরা মানুষদের ভোটটা তারা ওই গুন্ডা বদমাইশদের দিয়ে দিয়ে নিতে পারবে না। প্রচুর অস্তিত্বহীন লোকের নাম বাদ গিয়েছে, তাদের ভোটটা ওই গুন্ডা বদমাইশদের দিয়ে তারা দিয়ে নিতে পারবেন না। ফলে রিগিং করে জেতাটা আরো বেশি কষ্টকর হবে। সেই জন্যে তিনি নাও জিততে পারেন। আমি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6ই মার্চ থেকে ধর্ণা শুরু করবেন। একদম এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা শুরু করার ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর ধর্ণায় বসা কি গণতান্ত্রিক প্রতিবাদের নতুন দৃষ্টান্ত, নাকি এটা একটি রাজনৈতিক নাটকীয়তা মাত্র? দেখুন, উনার ধর্ণা ওনার ক্ষমতায় থাকার জন্য করা, ন্যায় নীতির জন্য উনি কিছু করেন না। তবে এর আগে আমাদের মনে আছে সিঙ্গুরের আন্দোলন নামে উনি ২৬ দিন অনশন করেছিলেন। সাধারণ কোনো মানুষ ৫ দিন ৭ দিন অনশন করলে তিনি আর বসতে পারেন না, শুয়ে পড়েন। তো উনি ২৬ দিন অনশন করার পরও সুস্থ ছিলেন। অতএব উনার আন্দোলন করার ধরন অন্যরকম। অতএব এখানে মন্তব্য করা খুব মুশকিল। কিভাবে দেখছেন এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিঙ্গুর আন্দোলন একদম 6 তারিখে সেটাও করেছিলেন, আবারও 6 তারিখটায় এখানে আন্দোলনে বসছেন, কিভাবে দেখ? কিন্তু তখন লোককে বোকা বানাতে পেরেছিলেন যে তোমাদের জমি কেড়ে নিচ্ছে। কিন্তু সেই লোকগুলোও এখন বুঝেছেন যে সেখানে যদি কিছু কলকারখানা হতো তাহলে কিছু ছেলেমেয়ের কাজ হতো, তাদেরকে বেকার থাকতে হতো না। তো এই অবস্থায় এখন তিনি যখন ধর্নায় বসবেন তখন লোকে বুঝবেন যে এটা আমাদের মঙ্গলের জন্য উনি কিছু করছেন না, উনি ক্ষমতায় থাকার জন্যে, আমরা যাতে ওনাকে ভোট দিই তার জন্য করছেন। অতএব তেমন কিছু লাভ হবে বলে আমি মনে করছি না। মানুষের জন্য লড়াই করতে মরতেও রাজি, এই বক্তব্য কি আবেগঘন রাজনৈতিক বার্তা বলে আপনার ধারণা? সাধারণ মানুষের কাছে এই মানে ধর্নার বার্তা কতটা গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করছেন? দেখুন, পরিকল্পনা করে তিনি কথা বলেন। তিনি মরতে রাজি হলে ২৬ দিন অনশন করে বেঁচে থাকতেন না, মরে যেতেন। কিন্তু তিনি অনশন নামে করেছেন, কাজে তো খেয়ে দিয়ে বসে থেকেছেন। তো এই এইরকম কাজ যিনি করেন, বা তিনি একের পর এক যেরকম ভাবে বেঠিক কথা মিথ্যে কথা বলেন, তাতে তার কথা এখন কেউ বিশ্বাস করেন বলে আমার মনে হয় না। আমি তো বিশ্বাস করি না। যখন বলছেন তিনি অনশন নামে করেছেন, আদতে বাস্তবে চিত্রটা অন্যরকম ছিল। মুখ্যমন্ত্রী খাওয়া-দাওয়া করেছিলেন। কিছুদিন আগে একজন বেসরকারি সংবাদ মাধ্যমের সাংবাদিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং তাকে প্রশ্ন করেন যে একদম সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়ানো, সেই সাংবাদিক জিজ্ঞাসা করেন, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে শোনা যায় যে, "আপনি অনশন করেছিলেন কিন্তু বিরোধীরা তো বলে আপনি চকোলেট খেয়েছিলেন।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, "সে আবার হয় নাকি?" কি বলবেন? হ্যাঁ, চকলেট খেয়ে অনশন হয় না, অতএব উনি অনশন করেননি। উনি বলেননি যে আমি চকলেট খাইনি। উনি চকলেটও খেয়েছে, চিকেন স্যান্ডউইচও খেয়েছেন। তারপর অনশন হয় না, উনি সেটা বলতে চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগগুলি উঠছে, সেগুলো কি আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? কিছু প্রভাব ফেলবে, যারা সচেতন লোক আছেন এবং দুর্নীতিতে আমাদের রাজ্যের যে ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে, সেটা যারা বোঝেন তারা মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না। কিন্তু খুব সাধারণ লোকেরা এই ব্যাপারটা তত ভালো বোঝেন না। অতএব যারা বোঝেন না তাদের উপর এটার প্রভাব পড়বে না। আ আমি বলব কারা বোঝেন না? কোন ধরনের মানুষরা সমাজের বোঝেন না বলে? দেখুন, আমার বাড়ি মুর্শিদাবাদে। তো সেখানে আ
অর্ধেকেরও বেশি লোক কেউ লেখাপড়া জানেন না, কেউ যদি সামান্য লেখাপড়া করেছেন তো সেটা ভালোভাবে পড়াশোনা হয় না, স্কুলগুলোর মান এত খারাপ। অতএব তারা এই যে রাজনৈতিক যে চাল, কোনটা করলে দেশের ভালো হবে, কোনটা করলে দেশের মন্দ হবে, এতটা তারা বোঝেনি না। অতএব তাদেরকে ওই স্থানীয় নেতারা যেরকম ভাবে বোঝান, শাসক দলের মোল্লারা যেরকম ভাবে বোঝান, সেইভাবেই তারা ভোট দেন। আপনার এই যুক্তি যদি আমরা নিই, তাহলে সেই অনুযায়ী এবারও কি একটা জাঙ্ক ভোট মূলত মালদা মুর্শিদাবাদ থেকে তৃণমূলের মানে ঘরে আসতে চলেছে? না, সেটা কিছু আসবে, কিন্তু আগে যেমন অনেক বেশি পরিমাণে আসতো সেটা আসবে না। কারণ যে মুসলমানরা যেটা মনে করতো যে মমতা ব্যানার্জি মুসলমানদের স্বার্থে কাজ করেন, সেই ধারণাটা তাদের ভেঙে গেছে। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি। দেখুন, মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেব। উনার 15 বছর রাজত্ব হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত 1,000 মাদ্রাসাকে অনুমোদন দেয়নি। যে 234 35টাকে দিয়েছেন তাদেরও বলছেন যে অনুমোদন দিয়েছি কিন্তু বেতন দেবো না। তো তাহলে সেখানে যারা মাস্টারি করবে তারা কি বাতাস খেয়ে কাজ করবে? স্কুল করলে তো উনি বলছেন না যে আমি বেতন দেবো না, তাহলে মাদ্রাসা করলে সেখানে স্কুলে যে সুযোগ সুবিধাগুলো সেগুলো দেবেন না কেন? আর যদি না দেবেন তাহলে উনি মাদ্রাসাকে অনুমোদন দিলেন কেন? তিনি স্কুলকে অনুমোদন দিতেন। মুসলমান তো বলেননি যে আমাদেরকে মাদ্রাসা অনুমোদন দাও। একটা গেল। দ্বিতীয়ত, ধরুন যে এই যে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি নিয়ে তিনি বললেন যে আমরা আজকে এটা লাগু করতে দেব না। কিন্তু এটা পার্লামেন্টের পাস করা আইন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এটা বন্ধ করতে পারেন না। কিন্তু এই তিনি পুলিশকে নিষ্ক্রিয় রেখে তার দলের লোকদেরকে উস্কে দিয়ে মুর্শিদাবাদে কি করলো, তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও উস্কালেন। তারপরে ওখানে দেখলেন যে ওই যে হরগোবিন্দ এবং চন্দন দাস তাদের যে হত্যা করা হলো, সেটা এক পার্টির লোক অন্য পার্টিকে হত্যা করলো। কিন্তু এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে হত্যা করা একটা সাম্প্রদায়িক ব্যাপার আসলো। এবং দেখুন একটা কেসে অন্তত সাজা হয়েছে এখানে তাদেরকে হত্যা করার জন্য, 9 জনের যাবজ্জীবন হয়েছে। তাদের পরিবারটা কি হলো? অতএব ওয়াকাফের নাম করে তারা একটা সময় আন্দোলনে ওদেরকে ঠেলে দিলেন, এইসব মার্ডার করালেন। কিন্তু মার্ডারে তাদের যখন জীবন যেমন সাজা হচ্ছে, ওয়াকাফের জন্য তিনি আন্দোলন বন্ধ করে দিলেন। আবার দেখুন এই যে সিএ এনআরসি নিয়ে যে আমি রক্ষা করব, কিন্তু সেখানেও তিনি কিছু করতে পারেননি, বরং মুসলমানদের তিনি ক্রিমিনাল পরিণত করেছেন। আপনি দেখুন এই যে গত পঞ্চায়েত ভোটে 64 জন লোক মারা গিয়েছে, তার মধ্যে 41 জন হচ্ছে মুসলমান। মুসলমানদের এখানে হাত তো 27%। তাহলে এত বেশি মুসলমান মরলো কেন? কারণ মুসলমানরা শিক্ষা এবং আর্থিক প্রতিষ্ঠায় পিছিয়ে থাকার ফলে তৃণমূলের নেতারা খুব অল্প ভাড়ায় তাদের বোমা মারার জন্য বা গুলি ছোড়ার জন্য ভাড়া করতে পারছেন। এবং আমি যেটা মুর্শিদাবাদের উদাহরণ দিলাম যে তাদেরকে দিয়ে হত্যা করা হলো পুলিশকে নিষ্ক্রিয় রেখে, কিন্তু তাদের যে সাজা হলো পরিবারটা, তাদের পরিবারে যাদের সাজা হলো তারা তো সরকারি কাজ পাবেই না, তাদের বংশের লোকেরাও সরকারি কাজ পাবে না। এরকম অনেকগুলো কেস হয়েছে। তাহলে কতকগুলো লোক ক্রিমিনাল হলো এবং কতকগুলো ফ্যামিলি যে সরকারি কোনো কাজ পাওয়া থেকে বঞ্চিত হলো। তো এটা করে মমতা ব্যানার্জি, যেমন বামফ্রন্ট আমলে তারা মুসলমানদের জন্য আলাদা কিছু উপকার করেনি, কিন্তু মুসলমানদের কোনো ক্ষতিও করেনি। কিন্তু মমতা ব্যানার্জি মুসলমানদের খুব ক্ষতি করছেন। তো এটা মুসলমানদের অনেকেই এখন বুঝতে পারছেন। ফলে মুসলমানরা মমতা ব্যানার্জি তাদের রক্ষা করবেন বা তাদের ভালো করবেন, তাদের রক্ষা করার জন্য আন্দোলন করছে, এটা মুসলমানদের অনেকেই আর বিশ্বাস করছেন না। একদমই। স্যার, আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে একদম। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলেছি। আইপ্যাক মামলায় কি ভোটের আগে মুখ্যমন্ত্রীর জন্য কোনো খারাপ খবর হতে পারে বলে আপনার ধারণা? আমার তো ধারণা হতে পারে, মানে হবে। কারণ সুপ্রিম কোর্ট যদি তাকে ছেড়ে দেন তাহলে সারা দেশে একটা খারাপ উদাহরণ স্থাপিত হবে। আর তদন্তের নির্দেশ দিলে যাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাদের সঙ্গে মমতা ব্যানার্জির জেল জরিমানা হবে বলে আমি আশা করছি।
বলবো রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কি বাস্তবে বাড়ছে? অনেকেই বলছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের শক্তি কমছে। আপনি কি একমত? একদম একমত। আপনি বাসে বা ট্রেনে আপনি যান, তারপর কথা বলুন, আপনি বুঝতে পারবেন যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কত বেশি। এবং আমার ধারণা ভোটে সেটা অনেকটাই প্রতিফলিত হবে। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। স্যার, রীতিমতো ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে আগের বারের থেকে আসন এবং ভোট ২ বাড়বে তৃণমূলের। তার কথায় এসআইআরই করুন বা এফআইআর করুন, ২০২৬ আপনারা অর্থাৎ বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলছেন ৫০ এর নিচে নেমে যাবেন। ১ বছর আগে যা বলেছি আজও তাই বলছি। তৃণমূলের ভোট, আসন দুটোই বাড়বে। কি বলবেন? ভোটও কমবে, আসনও কমবে। এ ব্যাপারে আমার কোন রকম সন্দেহ নেই। শাসক দলের রাজ্যের ওই লোকরা যাতে খুব হতাশ হয়ে না যায়, তাদেরকে উজ্জীবিত করার জন্য বলছেন। কিন্তু ভোটের ফল প্রকাশ হলে দেখেন তিনি যা বলছেন তার উল্টোটা হবে। আমার শেষ প্রশ্ন একটাই আপনার কাছে স্যার। এবার কি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচাইতে কঠিন নির্বাচন করতে চলেছে? ছাপ্পার দিন কি শেষ হতে চলেছে এই রাজ্যে? নির্বাচন কমিশন করতে চাইছে কিনা আমি জানি না, কিন্তু শুধু কোনো একটা কাজ করতে চাইলেই তো হবে না, করতে জানতে হবে। দেখুন, আমি আপনাদের আগেও বলেছি, আমার একটা বইমেলায় বেরিয়েছিল, ফুরিয়ে গিয়েছিল, আবার ছাপতে দিয়েছি, ২-৪ দিনের মধ্যে বেরিয়ে যাবে। রাজ্যে পরিবর্তন কেন দরকার? আর তারপরে কিভাবে সম্ভব? আপনাকে যদি পরিবর্তন করতে হয়, তো এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে, সেখানেই শেষ নয়। আপনাকে ভোটের আগে আপনাকে ভোট যারা দিতে চাইবেন তাদের উপর যাতে আক্রমণ হয় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। ভোটের দিন তারা যাতে ভোট দিতে আসতে পারে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। তারা বুথে ঢুকে যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। তারপর ভোট দিয়ে ফিরে গিয়ে যাতে নিজের বাড়িতে নিরাপদে থাকতে পারে এটা নিশ্চিত করতে হবে। এটা যদি নিশ্চিত না করতে পারে তাহলে কিন্তু নির্বাচন কমিশন ব্যর্থ। নির্বাচন কমিশন এটা করতে চাইছে কিনা সেটা তো আমি জানি না। যদি করতে চানে, আমি তো বলছি, আমি পদগুলো সব বলেছি। তবে তারা সেটা দেখবে। আমি তারা যে জানে না আমি বলছি না। কিন্তু যদি না জানেন তাহলে আমি যেটা বলেছি তারা দেখুন। আমি বলব বিরোধীরা যদি ভবানীপুরে শক্তিশালী প্রার্থী দেয় তাহলে লড়াই কতটা কঠিন হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, বিরোধীরা যদি ভবানীপুরে একটু গ্রহণযোগ্য প্রার্থী দেয় সেখানকার ভোটারদের জন্য, তাহলে শাসক দলের প্রার্থীর পক্ষে, সেটা যদি মমতা ব্যানার্জিও হন, তাহলে জেতা মুশকিল।